আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আইসিটি বিষয়ের উপরে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের আইসিটি বিষয়ের প্রশ্নটা সলভ করব। সলভ করার আগে আমি কিছু কথা বলে নিই। আমাদের আইসিটিতে যে এমসিকিউ 25টা প্রশ্ন আসে, তার মধ্যে প্রায় 70% প্রশ্ন আছে আমাদের থিওরিটিক্যাল, অর্থাৎ ইনফরমেশন বেস। এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য তোমাদেরকে অবশ্যই বইটাকে একটু পড়ে নিতে হবে। মোটামুটি শেষ মুহূর্তে তো বই সম্পূর্ণ পড়া পসিবল না, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন টেস্ট পেপারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো, এগুলোকে বারবার একটু রিভাইজ দিও এবং বইয়ের মধ্যে যেগুলো বোল্ড করা লাইন, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, এগুলোকে একটু ভালো করে পড়ে রাখবা। আর আমাদের 30% প্রশ্ন আছে কনসেপ্ট বেস, অর্থাৎ এগুলো আমাদেরকে কনসেপ্ট বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে করতে হয়। সো আমরা শুরু করি ক্লাসটা। তো প্রথম যে প্রশ্নটি আছে আমাদের, ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো আমরা যদি অপশন এ নাম্বারটা দেখি, অপশন এ নাম্বারে আমাদের আছে পার্সেন্টেজ, যেটা আমরা জানি ইন্টিজার টাইপের ডাটার জন্য ব্যবহার করা হয়। আর এখানে ডাবল ডেটা টাইপ, এটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয় আগে বলে নি। ডাবল ডেটা টাইপ শুধুমাত্র ফ্লোটিং ভ্যালুর জন্য ইউজ করা হয়। আর এখানে পার্সেন্ট সি আছে, এটা ক্যারেক্টার বেস ডাটার জন্য ইউজ করা হয়। আর এখানে পার্সেন্ট যে এফ আছে, এটা আমাদের ফ্লোটিং ভ্যালু ডাটার জন্য ইউজ করা হয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমাদের অপশন রাইট অ্যান্সার কোনটা, সেটা হচ্ছে আমাদের পার্সেন্ট 1f। এটা হচ্ছে আমাদের ডাবল ডেটা টাইপের জন্য ইউজ করা হয়। আর ফ্লোটিং ভ্যালুতে আমাদের ডাবল ডেটা টাইপ লাগে, দ্যাট মিন্স আমাদের রেডিক্স পয়েন্টের পরে, মানে দশমিকের পরে আসলে কতটা ডিজিট হবে, যেমন দশমিকের পরে কি 2টা ডিজিট হবে, মানে অনেক বেশি ডিজিট হইতে পারে, সেক্ষেত্রে আমাদের এরকম ডাবল ডেটা টাইপটা ইউজ করা হয়। ওকে, সো অপশন হচ্ছে সি নাম্বার। তো প্রোগ্রামের লুপ আই এর মান 1 বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। তো আই এর মান যদি 1 বৃদ্ধি করতে হয়, তাহলে কোন ধরনের আমরা মানে সিনট্যাক্সটা ইউজ করতে পারি? এটা হচ্ছে আই প্লাস প্লাস হইতে পারে, এটাকে আমাদের বলা হয়েছে প্রি ইনক্রিমেন্ট। আর এরপরে আছে আই আই প্লাস 1, এটা আমাদের 1 মান বৃদ্ধি করবে, এবং আই প্লাস 1 এটা আমাদের 1 বৃদ্ধি করবে, অর্থাৎ এখানে আমাদের তিনটাই রাইট অ্যান্সার। তোমরা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেই পার্টটা আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা একটু শিখে রাখবে, যেমন আই প্লাস প্লাস বলতে কি বোঝায় এবং হচ্ছে প্লাস প্লাস আই বলতে কি বোঝায়। এই দুইটা অনেক সময় দেখা গেছে এটা খ নাম্বারের ব্যাখ্যাতে আসতে পারে এগুলা। ওকে, সো এরপরে আছে আমাদের প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমরি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে আমাদের রেজিস্টার, এটা আমাদের থিওরি বেস প্রশ্ন। এরপর আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা আমাদের সেই প্রোগ্রাম থেকে দেওয়া আছে। তো এখানে একটা ফর লুপ ইউজ করা হয়েছে, এবং ফর লুপের ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া হয়েছে 10, এবং এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশনটা বলছে এখানে আই এর মান লেস দেন অর ইকুয়াল হয়েছে 15, এবং আই এর মান হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। এখানে দেখো 2 বৃদ্ধি আছে, মানে আই প্লাস এখানে 2 দেওয়া আছে, দ্যাট মিন্স আই এর মানটা আগের থেকে 2 বৃদ্ধি করবে। ওকে, সো ফর লুপের ভিতরে এখানে আবার আমাদের ইফ এলস এর একটা কন্ডিশন দেওয়া হয়েছে। সো এখানে ইফ আই ইজ লেস দেন 12 যদি হয়, যদি আই এর মানটা লেস দেন 12 হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করতে বলছে? পার্সেন্ট ডি বলছে, তার মানে ইন্টিজার ডেটা প্রিন্ট হবে, এবং ইন্টিজার ডেটা কি প্রিন্ট হবে? আই এর আগের যে মানটা ছিল তার সাথে 1 যোগ করবে। আর যদি এটা সত্য না হয়, দ্যাট মিন্স যে এটা যদি সত্য না হয়, এটা যদি ট্রু না হয়, এটা যদি ফলস হয় আর কি, এটা যদি ফলস হয়, তাহলে আমাদের ইনসের মানটা প্রিন্ট করবে, মানে ইনসের মানটা কি করবে? আই এর আগে যে মানটা থাকবে এই মানটা থেকে 1 বিয়োগ করবে। সো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি, দেখি আমাদের আই এর মানটা কি আছে। আই এর ফার্স্টে আমাদের মান আছে হইছে কত? 10। এখন দেখো আমরা ফর লুপের ক্ষেত্রে আমরা জানি ফার্স্টে আই এর মান 10, এরপরে আমাদের কি করবে? কন্ডিশনটা চেক দিবি। তো কন্ডিশনের এখানে কি আছে? 10 ইজ লেস দেন অর ইকুয়াল কি 15 কিনা? অবশ্যই লেস দেন অর ইকুয়াল 15। তো প্রথমবার যখন আই এর মানটা যায় তখন কিন্তু বৃদ্ধি করে না। প্রথমবার আই এর মানটা বৃদ্ধি না করলে কোথায় যাবে? নিচের স্ট্রাকচারে যাবে, নিচে এসে এইখানের কন্ডিশনটা চেক দিবে। এখানে এসে কি আই এর মান দেখাবো, আই এর মান আছে কি 10। এখন 10 কি 12 থেকে বড় কিনা? অবভিয়াসলি বড় না, তাইলে এটা কি ফলস। যেহেতু এই কন্ডিশনটা ফলস, যেহেতু এইটা আমাদের এফ আসছে, দ্যাট মিন্স আমাদের ইলস এর মানটা প্রিন্ট করবে। ইলস আমাদের কি করতে বলছে? আই এর যে মানটা থাকবে, আই এর যে মানটা থাকবে তা থেকে 1 বিয়োগ করে দিবি। তাহলে আই এর মানটা ছিল কত? 10। তো 10 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে অ্যান্সার হবে কত? 9। তাইলে এখানে 9 আসছে, তাইলে আমাদের প্রথমে 9 হবে। এখন কিন্তু প্রবলেমটা শেষ হয় নাই। এখন আয়ের মানে এবার আবার কি করবে? এবার 10 এটা কিন্তু আবার কি হবে? 2 বৃদ্ধি করবে। কেন 2 বৃদ্ধি করবে? কারণ ফর লুপের ক্ষেত্রে আমাদের আয়ের মানটা এবার 2 বৃদ্ধি করবে। ওকে, তো 2 যদি বৃদ্ধি করে, তাহলে আয়ের মানটা কত হইতেছে? 12। ওকে, সো এইবার এসে আবার কন্ডিশন চেক দিবে। এবার এসে এই কন্ডিশনটা ফার্স্টে চেক দিবে, দেখুন এই কন্ডিশনটা চেক দিবে। তো 12 ইজ লেস দেন অর গ্রেটার দেন কি 15 কিনা? অবশ্যই 15। তাহলে এটা কি করবে? এবার এই কন্ডিশনে আসবে, ইফ কন্ডিশনটাতে এবার আসবে। এবার কি দেখো, 12 ইজ লেস দেন 12, এটা কি কোনো কথা? 12 ইজ লেস দেন 12, এটা কি সত্য? এটা অবশ্যই সত্য না। তাহলে এটা কি? এটাও কিন্তু মিথ্যা কথা, এটা কিন্তু সত্য না। এটা ইকুয়াল হলে ঠিক ছিল, বাট লেস দেন ইকুয়াল কোনোটাই সত্য না। যেহেতু সত্য না, তাহলে প্রিন্ট করবে কোনটা? আবার এটা। তাহলে এইবার আয়ের মান কত? এবার আয়ের মান হচ্ছে 12।
এবার আয়ের মান যেহেতু 12, 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 11 হবে। ওকে, তাহলে 9 এর পরে 11 প্রিন্ট হবে। ওকে, এবার আবার কি করবে? আবার এই ফর লুপে যাবে, ফর লুপে গিয়ে আগে 2 বৃদ্ধি করছিল, এবার আগের মানটা কত ছিল? 12। এবার 12 কাইটা এখানে নিউ ভাবে স্টোর হবে কত? 2 যোগ হবে, 12 সাথে 2 যোগ করলে এখানে আছে 14। এবার আমাকে বলতেছে যে এই 14, এবার আমি দেখবো যে এই 14 কি আসলে ফর লুপের কন্ডিশনটা খাটে কিনা। ফর লুপের কন্ডিশন অবশ্যই খাটে, কারণ 14 ইজ লেস দেন ইকুয়াল হচ্ছে 50, এটাও সত্য। তাইলে আবার কি আসবে? এবার আমাদের ইফ এর কন্ডিশনে আসবে। ইফ কন্ডিশনে কি বলছে? এখানে 12, তার এখানে এসে সরি 14, 14 ইজ লেস দেন হচ্ছে 12, তো এটা তো সত্য, 14 ইজ লেস দেন 12, এটা কিন্তু সত্য। যেহেতু সত্য তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে। এবার আয়ের সাথে যত থাকে আয়ের সাথে হচ্ছে 1 যোগ করবে। তাই আয়ের সাথে যদি 1 যোগ করে, এখানে আছে কত? 14, 14 এর সাথে 1 যোগ করলে কত হবে? 15। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হবে 9, 11, 15। তা 9, 11, 15 কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। দ্যাট মিন্স এটি আমাদের রাইট অ্যান্সার। আশা করি যে এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখি যে এরপরের প্রশ্নটা কি। এরপরের প্রশ্নটা তো আমাদের বলছে উদ্দীপকের লেস দেন এর পরিবর্তে, সরি গ্রেটার দেন, উদ্দীপকে গ্রেটার দেন এর পরিবর্তে যদি আমাদের লেস দেন 12 হয় তাহলে আউটপুটটা কত হবে? দ্যাট মিন্স হচ্ছে আসলে আমাদের কি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই যে এখানে যে কন্ডিশনটা আছে, এখানে যে কন্ডিশনটা আছে আই ইজ গ্রেটার দেন ইকুয়াল, এটা যদি না হয়, যদি এইরকম থাকতো তাইলে আসলে কত প্রিন্ট হইতো? ওকে, সো এইরকম থাকলে কত প্রিন্ট হইতো এটা আমরা একটু দেখে নিই। এটা আমি একটু নিচে করতেছি। ওকে, এবার আমি এটা একটু নিচে করি। ওকে, সো ফার্স্টে কি করবে? ফার্স্টে ও আয়ের মানটা কত নিবে? আয়ের মানটা 10 নিবে। 10 নিয়ে ও কন্ডিশন চেক দিবে, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য। এবার এইখানে এসে চেক দিবে ও যে আই হইছে 10, তাই 10 থেকে কি 12 বড় কিনা? অবশ্যই 12 বড়। তাইলে এই ইফ কন্ডিশন কিন্তু ট্রু, এটা ট্রু। তার মানে এটা যদি ট্রু ফার্স্ট টাইমে, তাহলে ফার্স্ট টাইমে ট্রু থাকলে আয়ের মানটা কত? এবার আমি নতুন করে করতেছি। সো নতুন করে আয়ের মান ছিল 10, 10 অবশ্যই সে বড়, এটা থেকে বড়, তাহলে ইফ ফর কন্ডিশন যাবে, এবং ইফ কন্ডিশনে চেক করলে এটাও সত্য এবং আয়ের সাথে 1 যোগ হবে। তাহলে প্রিন্ট, আমি নিচের লাইনটা হচ্ছে প্রিন্টের জন্য লিখতেছি, তো 10 এর সাথে 1 যোগ করলে আমাদের কত হয়? 11 হয়। নিচের লাইনটি হচ্ছে আমাদের প্রিন্টের লাইন, যেটা অ্যান্সার। ওকে, সো সেকেন্ড টাইমে কি করবে? সেকেন্ড টাইমে ও 12 ক্রস করে কি করবে? 12 সরি 10 ক্রস করে 12 হবে, কারণ 2 বৃদ্ধি পেয়েছে। এবার আমাদের কি বলছে? 12 ই গ্রেটার দেন 12। সো এটা কিন্তু মিথ্যা। এটা মিথ্যা হলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা প্রিন্ট হওয়ার কথা অবভিয়াসলি। সো এটা যদি প্রিন্ট হয় তাহলে এখানে আমাদের কি করবে? আগের মানটা ছিল কত? আগের মানটা ছিল 12, তো 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার আবার আসতে আছে কত? 11। এবার আবার কি হবে? 12টা কাইটে আবার কত হবে? 2 বৃদ্ধি পাবে। 2 বৃদ্ধি পেলে আমাদের আসতে আছে কত? 14। তো যদি এখানে 14 আসে, 14 থেকে আমাদের দেখতে হবে যে 14 ইজ লেস দেন কি 12 কিনা। এটা কিন্তু তখন মিথ্যা হয়ে যায়, কারণ 14 আসলে হইছে বড় আর হইছে 12 ছোট। তো এই কন্ডিশন যেহেতু মিথ্যা, তাহলে আবার এটা প্রিন্ট করবে। তো 14 থেকে যদি আমাদের 1 কমে যায়, 14 থেকে যদি আমাদের 1 কমে, তাহলে আমাদের কত আসতেছে? 13 আসতেছে। তাহলে 11, 11, 13 আসবে। সো আমি অপশনটা দেখি এটা কোথায় আছে। 11, 11, 13 এটা আছে বি নাম্বার অপশনে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এটা রাইট অ্যান্সার। এই প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই টাইপের প্রশ্ন অনেকে আউলাই ফেলতে পারো। ওকে, 6 নম্বর আমাদের যে কোশ্চেনটা আছে, 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? আসলে রিপল কাউন্টারে ফ্লিপ ফ্লপ, যতবার ফ্লিপ ফ্লপ হবে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে। 2 টু দি পাওয়ার n মানে n এর মানটা হবে অ্যান্সার। আর এখানে যেহেতু 0 থেকে হয়, এবার আপনি তোমরা এবার কাজ করো, 0 থেকে গণনা শুরু করো। তো 0 আর এখানে হচ্ছে কত? 31। তো 0 থেকে 31 এর সংখ্যা আসে কয়টা? সংখ্যা আসে 32টা। ওকে, 32টা সংখ্যাকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে কতভাবে সাজাতে পারি? 2 টু দি পাওয়ার 5 আকারে। তাহলে n এর মানটা কত আসে? 5। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হবে 5। ওকে, সো 7 নম্বর কোশ্চেনটা দেখি। ওয়েব ক্লায়েন্টে ব্যবহারের কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারের পাঠানোকে কি বলে? ওয়েব ক্লায়েন্ট ব্যবহারের কাছ থেকে ইনপুটটা নিয়ে ওয়েব সার্ভারকে পাঠানোকে কি বলে? পাঠানোকে এটা বলে রিকোয়েস্ট। ওকে, এরপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরি করে HTML কোড লিখে ওয়েবসাইট তৈরি করে। ওকে, তা আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির HTML কোডটা লিখে এটা ওয়েবসাইটটা তৈরি করে। ওকে, ব্রাউজার প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখা যাচ্ছে না, অর্থাৎ যে টেবিলটা সে তৈরি করছে টেবিলের লাইনগুলো দেখা যাচ্ছে না। রফিক তার ওয়েব পেজটিকে পাবলিশ করার চিন্তা করলো। ওকে, উদ্দীপকে লাইন প্রদর্শন না করার কারণ কি? আচ্ছা, যখন টেবিল হয়, টেবিলটা আসলে কেমন হয়? টেবিলটা আসলে এরকম একটা টেবিল আসে, কারণ এটাই একটা টেবিল। ওকে, এরকম টেবিলটা হইতে পারে। এখন টেবিলের এই যে এই লাইনটা হচ্ছে প্রদর্শন করে না, এখন এই টেবিলের এই লাইনটাকে আমরা কি বলি? এই লাইনটাকে আমরা বলি বর্ডার। দ্যাট মিন্স সে আসলে বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করে না। আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলো প্রথম আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমাদের টেবিলের ভিতরে ডাটাগুলা কি এই যে এই পাশে লেখা হবে,
এই পাশে লেখা হবে, মাঝখানে লেখা হবে, নাকি এই পাশে লেখা হবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো এটা অ্যালাইনমেন্ট অ্যান্সার হবে না। তো এখানে বি নাম্বারে আছে বর্ডার জিরো, অবশ্যই এখানে কি হবে, বর্ডার জিরো, এটি আমাদের রাইট অ্যান্সার। ওকে, এই বর্ডারের পরে অ্যাট্রিবিউটটা ইউজ করা হবে জিরো। এখানে এখানে যদি তুমি জিরো ইউজ করো বা অন্য কোনো সংখ্যা ইউজ করো কোনো সমস্যা নাই, 1 ইউজ করতে পারো, 2 ইউজ করতে পারো, 3 ইউজ করতে পারো, যেটা ইউজ করো কোনো সমস্যা নেই। যদি 1 ইউজ করো তাহলে একটু মোটা দেখাবে, আর 2 ইউজ করলে তার থেকে মোটা দেখাবে, 3 ইউজ করলে তার থেকে বেশি মোটা দেখাবে। কিন্তু বর্ডার অ্যাট্রিবিউটের পরে কখনো এরকম লেখা যায় না, এটার অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু এখানে পুট করতে হয়, অ্যাক্টিভিটি হিসেবে অবশ্যই ইন্টিজার ভ্যালু পুট করতে হয়। আর এখানে আছে ক্যাপশন। ক্যাপশন কি? ক্যাপশন হচ্ছে টেবিলের উপরে জাস্ট ছোট করে কোনো একটা কিছু লেখার জন্য, তাহলে এটা আমার বি নাম্বার রাইট অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেনটাতে আসি যে উদ্দীপকে ওয়েবসাইট পাবলিশ করার জন্য কি করতে হবে। এখন একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য আসলে কি করতে হয়, ফার্স্টে আমাদের হচ্ছে ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে হয় এবং পরে হচ্ছে আমাদের হোস্টিং কিনতে হয়। ওকে, সো যেমন আমি যদি বিজ্ঞানশালার নামে যদি একটা ডোমেইন কিনতে চাই, যেমন .com বা .org, এরকম হচ্ছে আমাদের ডোমেইন নামটা রেজিস্ট্রেশন করতে হয়, দেন হচ্ছে একটা হোস্টিং কিনে ওইখানে পাবলিশ করা হয়। হাইপার লিঙ্কের এখানে কোনো দরকার হয় না, ওয়েবসাইটে পাবলিশ করার জন্য হাইপার লিঙ্কের দরকার করা হয় না। ওয়েবসাইট যখন পাবলিশ হয়ে যাবে তখন একটা লিঙ্ক তৈরি হবে, ওইটাকে আমরা হাইপার লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এ নাম্বার রাইট অ্যান্সার। ওকে, সো 10 নম্বর প্রশ্নটা আছে ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। আমরা যদি এখানে দেখি, এক পেজ থেকে অন্য পেজে যাইতে চাইলে অবশ্যই লিংক ব্যবহার করা হবে। দ্যাট মিন্স আমাদের এই ট্যাগটা হবে রাইট অ্যান্সার। এখানে দিছে বি, এটা হচ্ছে বোল্ড ট্যাগ, সো এটা হবে না। এখানে হচ্ছে এটা লিস্ট ট্যাগ, এলআইসি লিস্ট ট্যাগ, আর ওয়েল মানে অর্ডার লিস্ট, সো এখানে এটা হবে না, এই নাম্বার রাইট অ্যান্সার। ওকে, চিটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কি? এখন আমরা যখন চিটিং করি, চেটিং এবং গ্রুপ যখন আমরা করি তখন কিন্তু আমরা গ্রুপ মেসেজের কথা বলা হইতেছে, মেসেঞ্জারের যে গ্রুপটা, তখন কিন্তু আমি একজনের মেসেজ পাঠাইলে অনেকজনের কাছে যাইতেছে, বা গ্রুপ মেসেজ যখন আমি পাঠাই একজনে আমি মেসেজ পাঠাইতেছে বা চলতেছে কার কাছে, অনেকজনের কাছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। ওকে, ব্রডকাস্ট হচ্ছে কোনটা? ব্রডকাস্ট হচ্ছে একজনে প্রচার করতেছে একটা নির্দিষ্ট মহলে পাঠাইতেছে। যেমন কোনো মিটিং যদি আমি করতে চাই, যেমন আমি ওইখানে কথা বলতেছি আর কেউ কথা বলতেছে না, বাট অনেকে দেখতেছে, সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ওকে, যেমন আমরা ক্রিকেট খেলা দেখি, যেটা এটি আমাদের ব্রডকাস্টের উদাহরণ হতে পারে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু হয় কোন প্রজন্ম থেকে? ওকে, এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্ম থেকে, অর্থাৎ 4G থেকে। ওকে, এটা আমাদের থিওরি বেস। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিটটা আমরা বাস্তবায়ন করতে চাই, তার আগে আমি একটু বলতে চাই যে মৌলিক গেট কাকে বলে। তো যে গেট দিয়ে সব ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে। আবার মৌলিক গেট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নর, আর একটা হচ্ছে আমাদের এন্ড। ওকে, একটা হচ্ছে নট। সো এটা হচ্ছে আমাদের মৌলিক গেট, মানে এই গেটগুলো দিয়ে সব ধরনের গেট বাস্তবায়ন করা যায়। তো বলছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? এখন যদি আমরা অপশনগুলো দেখি, প্রথম আছে এক্সনর, যেটা আমাদের এক্সক্লুসিভ গেট। তারপরে আছে নর, যেটা আমাদের হচ্ছে সার্বজনীন গেট। এটা আছে এক্সর, এটা আমাদের এক্সক্লুসিভ গেট। দ্যাট মিন্স আমাদের বি নাম্বার রাইট অ্যান্সার। ওকে, সো এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, এটা আমাদের সার্কিট থেকে দেওয়া হয়েছে। প্রথম একটা দিচ্ছে এ এবং তারপরে হচ্ছে জিরো, এটা কিন্তু ও না, এটা হচ্ছে জিরো, আসলে ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে এটা মিথ্যা আর কি। সো এখানে একটা লাইন হিসেবে আমি চিন্তা করলে আসলে হয়ে যাইতেছে। ওকে, সো এটাকে যদি আমি মানে সার্কিটের নিয়ম অনুযায়ী সলভ করি, এই যে এখানে এইভাবে দিছে, মানে এই যে এটা দিয়ে এটা দিছে, এটাতে এক্সর বুঝাইছে, এটা দিয়ে আমাদের এক্সর, আর এখানে যেহেতু নট বুঝাইছে তাহলে এক্সনর হবে এটা। তাহলে এটাকে আমরা করতে চাইলে এইভাবে করব, ও প্লাস এত, তার উপর আমাদের কি হবে, এক্সর যেহেতু হবে, এটাকে আমি বলতে পারি এটা এক্সর, তার উপরে এটা এক্সনর হবে। দ্যাট মিন্স হচ্ছে এরকম হবে। তো এটার ভিতরটা যদি আমি সলভ করি, তাই এর সাথে যদি জিরো যোগ করি আসলে এই হবে, তাহলে এটা এ বার আসবে। বা অনেকে এটা চিন্তা করতে পারো এটা নাই, এটা 1 থাকলে চিন্তা করা যেত যে অ্যান্সারটা 1 আসবে, বাট এটা যেহেতু জিরো তাহলে এটা নাই হিসেবে চিন্তা করতে পারি। মানে একটা ইনপুট হচ্ছে 1, তার উপরে একটা হচ্ছে বার, তাহলে এ বার হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এবার। ওকে, উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে যদি বি ব্যবহার করা হয় তাহলে আসলে কি হবে? সো বি ব্যবহার করা হলে এটা আসলে কি হবে, এটা কিন্তু আমি লিখিয়ে দিছি। এখানে ও এর পরিবর্তে জাস্ট বি দিয়ে দেব, তাহলে হয়ে যেতেছে। তাহলে এখানে আমার কি হয়ে যেতেছে, এইটা। সো এটাকে আরেকভাবে আমরা একটু রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ বার বি বার প্লাস এ বি। ওকে, প্লাস এ বি। এখন অনেকে আবার এইটা অ্যান্সার করে ফেলতে পারে যে এ বি তার হোল বার, এটা কিন্তু এ বি তার হোল বার, দ্যাট মিন্স এটা হবে না। আর এটা হচ্ছে এক্সর গেট, এটা হচ্ছে আমাদের এক্সর, আর এটা হচ্ছে এক্সনর। ওকে, এটা হচ্ছে আমাদের অর। ওকে, আর এটাকে আবার লেখা যায় আরেকভাবে, এটাকে লেখা যায় এ বি বার প্লাস এ বার বি। ওকে, এ বি বার এ বার বি,
এটা ইকুয়াল লেখা যায়। সো এগুলো একটু মনে রাখবেন, এক্সর গেট, এক্সর গেট, এটা মনে রাখতে হবে। 16 নম্বর আমাদের যে প্রশ্নটা আছে 31 সংখ্যাটির 2s পরিপূরক কত, এটাকে আমি অনেকভাবে সলভ করতে পারি। প্রথমত এখানে আমি 31 যেটা আছে এটাকে আমি বাইনারিতে রূপান্তরের একটা শর্টকাট দেখাইতে পারি। ওকে, সেকেন্ড হইছে বাইনারিতে রূপান্তর করে এটাকে 2s কমপ্লিমেন্ট করার একটা শর্টকাট দেখাইতে পারি। এবং এরপরে যে প্রসেসটা সেটা হচ্ছে আমি টোটালি ক্যালকুলেটরের মাধ্যমে করব। তো তোমাদের যাদের যেই পদ্ধতিটা ভালো লাগে ওইভাবে কইরো, বাট ক্যালকুলেটর দিয়া সো মাচ ইজি করাটা। তো আমি শর্টকাটটা একটু দেখাই যে এটা আমাদের কি করতে হবে, যে 31 এটা আছে ডেসিমাল নাম্বার, এটা থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করার যেই ইয়াটা আছে আমি একটু নিচে করি। এটা হচ্ছে আমাদের এরকম থাকে, একটা সিরিজ থাকে 1 2 4 8, তারপরে 31, এখানে আমরা 32 লিখতে পারি। এতটুকু লিখলে আমাদের হবে, কারণ এখানে 31 আছে। তো 32 আমার দরকার নাই। তো 16-র সাথে যদি দেখো আমি সবচেয়ে কাজ করবো, এখানে কত আছে 31, তো 31-এর কাছাকাছি সবচেয়ে বড় এখানে যে সিরিজটা আছে 16, তো 16-র সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমার কত আসতেছে, 16-র সাথে আমি 8 যোগ করলে আমার আসতেছে 24। তাইলে 31 থেকে ছোট হইতেছে না 24, 24-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার কত আসতেছে 28, 28-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হইতেছে কত 30, 30-এর সাথে 1 যোগ করলে তাহলে হইতেছে আমার 1। দ্যাট মিন্স এখানে তিনটা যদি আমরা চারটা 1 দিয়ে দিই, এবং এই সবগুলো নাম্বার যদি আমরা যোগ করি, যে 1 এখানে হচ্ছে 3, তারপরে 7, তারপরে এখানে আছে 50, 50 আর হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের 31। সো এটা আমাদের হইতেছে। ওকে, সো এখানে আমাদের এটাকে আমরা কি করব, যেহেতু টুয়াইস পরিপূরক করব, আমাদের কি করতে বলছে, টুয়াইস পরিপূরক করতে বলছে। দ্যাট মিন্স এই নাম্বারটাকে আমি একটু উপরে লিখে নিই। আচ্ছা থাক, এখানে থাকুক। এখানে আমাদের কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, 5টা। তাহলে এখানে আমি 3টা 0 দিয়ে নিই, 8 বিট রেজিস্টার করে নিলাম। ওকে, এখন এটাকে আমি টুয়াইস পরিপূরক করব। আমি এই নাম্বারটা হচ্ছে আমাদের 31-এর বাইনারি নাম্বার, এটাকে আমি টুয়াইস পরিপূরক করব। টুয়াইস পরিপূরক করার রুলস হচ্ছে যে এদিক থেকে আসতে থাকবে, এদিক থেকে এসে ফার্স্টে দেখবা 1 আছে কিনা। যদি ফার্স্টে 1 পাও তাহলে 1টা লিখবা, আর যদি 1 না পাও তাহলে যা আছে তা লিখবা। এখানে যদি 0 থাকতো তাহলে 0টা লিখতা। যেহেতু আমি 1 পাইছি, তারপরের নাম্বারগুলোকে আমি উল্টাই দিব, মানে 1 থাকলে 0 লিখবো। তাহলে এটা হবে আমার 0, এটা হবে আমার 0, এটা হবে আমাদের 0, এটা আমাদের 0, আর এই এখানে 0 0, এটা হবে 1 1। তার মানে এটার অ্যান্সারটা হবে 3টা 1, তারপরে হচ্ছে 4টা 0 1, 3টা 1, 3টা 1 কোথায় আছে, 3টা 1 এখানে আছে, তারপরে 4টা 0, তারপরে 1, আর এটা হচ্ছে না 5টা 0। তাহলে এটা আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো আমি নিচের পার্টটাকে একটু মুছে দিতেছি, তারপর আমি আবার ক্যালকুলেটরে দেখাইতেছি। তো আশা করি যে এটা সবাই বুঝতে পারছো। এখানে 31 কে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করছি, সেটা হচ্ছে আমাদের একটা সিরিজ দিয়ে 1 2 4 8 16 32 এটা দিয়ে। দেন আমরা কি করলাম, আমরা হচ্ছে 2s কমপ্লিমেন্টের একটা শর্টকাট ইউজ করলাম, যেটা হচ্ছে আমরা বাম দিক থেকে আসতে থাকবো। যদি আমরা 1 পাই তাহলে 1টা লিখার পরে বাদ বাকি নাম্বারগুলো উল্টাই দিব, মানে যদি 1 থাকে তাহলে 0 লিখবো, আর 0 থাকলে 1 লিখবো। বাট যদি ফার্স্টে আমরা 0 পাই তাহলে আমরা ওই 0টা লিখবো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত 1 পাই ততক্ষণ পর্যন্ত উল্টাবো না। ওকে, সো আমি এটা একটু মুছে দিই। ওকে, এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা এই অঙ্কটাকে আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তো টুয়েস পরিপূরক করতে হলে আমাদের ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে হচ্ছে আমাদের ক্যালকুলেটর সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হয়। দ্যাট মিন্স আমি ফার্স্টে বাইনারিতে কনভার্ট করে নিব। এখানে আমাদের ক্যালকুলেটরটা আছে, আমরা হচ্ছে মোট ভার্সনে যাব, মোট থেকে আমরা বেজ এনে যাব, বেজ এনে আছে আমার 4 নম্বরে, তো আমি 4 করব। এখানে আমাদের ডেসিমাল দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের এই নাম্বারটা কিসে আছে, ডেসিমালে আছে। তাহলে আমি কি করব, 31 লিখবো। 31 কে আমি কিসে কনভার্ট করে দিব, বাইনারিতে কনভার্ট করে দিব। দ্যাট মিন্স আমি বাইনারিতে কনভার্ট করে দিলাম। এবার যেহেতু আমার 2s পরিপূরক করতে হবে, তাহলে 2s পরিপূরকের আসলে রুলসটা কি, 2s পরিপূরকের রুলসটা হইছে আমাদের এই যে বাইনারি নাম্বারটা থাকবে এটার আমরা কি করব, 0 পরিবর্তে 1 লিখবো, আর 1 এর পরিবর্তে 0 লিখবো 8 বিট রেজিস্টারে। সো এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমার এখন একটু এখানে লিখে নিতে হবে। ওকে, সো এখানে আমাদের এসে 0 0 0, মানে এখানে আমাদের 5টা 1, সো 5টা 1 দিলাম। এবার আমার কি করতে হবে, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করা যায়, 1 এর পরিবর্তে 0 আর 0 এর পরিবর্তে 1। ওকে, সো এটা করলাম। ওকে, এখন এটা কি হইছে, এটা হইছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে, সো আমি এবার ক্যালকুলেটর দিয়ে এই নাম্বারটা টাইপ করব, এন্ড হইছে আমি 1 যোগ করে দেব। সো এই নাম্বারটা টাইপ করে নিই আগে। সো এখানে আমাদের কত হবে, 3টা 1 5টা 0। ওকে, এটার সাথে আমি 1 যোগ করে দেব জাস্ট। সো দিস ইজ অ্যান্সার।
সো এটা যদি আমরা দেখি 111, তারপরে আমাদের 4টা 0 1, সো এটা কিন্তু মিলছে। সো এটা থেকে আমার মনে হয় যে শর্টকাটটা আরো বেশি ভালো হচ্ছিল। তো সবাই একটু এই টাইপের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাইলেই পারা যাবে। ওকে ওকে, এরপরে আমরা আসি আমাদের পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে একটা বাইনারি নাম্বার দিয়েছে, এত সমকক্ষ মান কত। এখন এই যে বাইনারি মানটা, এটাকে যদি আমাদের ফার্স্টে কি করতে হবে, হেক্সাডেসিমাল করতে হবে, অক্টাল করতে হবে, ডেসিমাল করতে হবে। সো এটা থেকে আমি ডেসিমালটা সরাসরি আমি করে ফেলতে পারবো শর্টকাট ইউজ করে, হেক্সাডেসিমালও সরাসরি করতে পারবো, আবার ইয়েটাও করতে পারবো। কিন্তু আমি সময় ইয়ার কারণে আমি কি দিয়ে করবো, আমি সে ক্যালকুলেটর দিয়ে এক ক্লিকে করে ফেলবো। সো এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায়, ক্যালকুলেটর দিয়ে যেভাবে করা যাবে তার জন্য এখানে নাম্বারটা কিসে আছে, বাইনারি। সো আমার ক্যালকুলেটরটাকে অবশ্যই, তোমাদের ক্যালকুলেটরটা এই মোডে থাকবে না, এইভাবে থাকবে। তো এখান থেকে মোডে যাবে, এখান থেকে বেজ এনে যাবা, তারপরে এখান থেকে এই নাম্বারটা কিসে আছে, বাইনারিতে। সো এটাকে বাইনারিকে কনভার্ট করে নিবা আগে। সো বাইনারি ক্লিক করে নিলাম, এন্ড এইখান থেকে আমরা এই নাম্বারটা উঠাবো 010, তারপর আমাদের আছে 5টা 1 4 5। ওকে, সো এটা ছিল, এন্ড এটাকে আমি কিসে কনভার্ট করব, ফার্স্ট হইছে আমি 16 বিট থেকে কনভার্ট করব, দ্যাট মিন্স হেক্সাডেসিমাল, তার মানে 5f, তার মানে প্রথমটা আমাদের কিন্তু রাইট অ্যানসার। ওকে, প্রথমটা রাইট অ্যানসার। তারপরে আসে আমাদের অক্টাল, অক্টালে করে 137, এটা আমাদের রাইট অ্যানসার। এবং 95 যেটা আছে এটা হচ্ছে আমাদের ডেসিমালে করতে হবে, এবং এটাও কিন্তু রাইট অ্যানসার, তার মানে তিনটাই রাইট অ্যানসার। ওকে, আর এটা চাইলে কেউ হাতে কলমে করতে পারো, হাতে কলমে করলে এটা কেউ যে শর্টকাটটা ইউজ করে আমাদের ডেসিমাল করতে হবে, তারপরে যদি অক্টাল করতে চাই তাহলে 3টা করে নিবে, এখান থেকে 3টা করে প্যাকিং করবা, আর হেক্সাডেসিমাল করতে চাইলে 4টা করে প্যাকিং করবা। ওকে, এরপরের প্রশ্নটাতে আমরা আসি যে a প্লাস বি, ab প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কি। ab প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক মানে একটা জিনিসের উপরে আসলে এই জিনিসটি ঠিক থাকবে, বাট এর উপরে দ্বৈত পরিপূরক, মানে পরিপূরক হইছে দুইটা হবে, পরিপূরক একটা দুইটা দিলাম। সো এটা কয় নাম্বার আছে, এটা সি নাম্বার আছে, এটাই আমাদের রাইট অ্যানসার। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে আসলে কি বলা হয়, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে আসলে বলা হয় নিউরাল নেটওয়ার্ক, যেটা আমাদের এআই তে ইউজ করা হয়। ওকে, বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন। বিজ্ঞানী মাকসুদুল আলম হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য বিজ্ঞানী, উনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের হয়তো অধ্যাপক ছিল, এবং উনি হচ্ছে পাটের জিনোম আবিষ্কার করছিল। সো এটা হবে পাট। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে। ওকে, এটা আমাদের টোটালি থিওরি বেস, এটা হচ্ছে রিইনফরমেন্ট লার্নিং। ওকে, এই নাম্বারটা। এরপর আমাদের দেখি জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ ও সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি। আচ্ছা, বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করে এবং তা সংরক্ষণ করা হয়। তো ডেটা সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর এটা হচ্ছে বায়োমেট্রিক্স, মানে হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসে, আমাদের চোখের রেটিনা স্ক্যান হতে পারে, হাতের বায়োমেট্রিক্স হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স এর অন্তর্গত। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন মানে উচ্চ ফলনশীল যে ফসলগুলো তৈরি করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আর রোবোটিক্স তো সবাই আমরা বুঝতে পারতেছি রোবোটিক্স জিনিসটা কি। ওকে, তো কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে। আমরা জানি মেশ টপোলজি একমাত্র টপোলজি যেটার সাহায্যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকে। ওকে, এবং আমরা জানি মেশ টপোলজিতে সবচেয়ে বেশি তারের প্রয়োজন হয়, এবং মেশ টপোলজিতে নোডের সংখ্যা হচ্ছে n * n-1/2। এটা মনে রাখতে হবে, n * n-1/2, এটা অনেকবার আসে। ওকে, তো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের একটা কি দেওয়া আছে, কোড দেওয়া আছে, ভিতরে একটা কোড দেওয়া আছে, এমন বুঝে যাইতেছে এই যে এখানে এগুলা এভাবে এভাবে ট্রান্সফার হয়, মানে এখানে তরঙ্গটা এইভাবে এভাবে পাস করে। ওকে, সো এই তরঙ্গটা এভাবে এভাবে পাস করে, এটা দিয়ে আমাদের একটা কিছু বুঝতে হবে। এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। এটা আমাদের অপটিক্যাল ফাইবার, যেটা হচ্ছে কাচের মাধ্যমে তৈরি, এমন আলোর প্রতিফলনের মাধ্যমে এই ডাটাটা ট্রান্সফার হয়। আলোর প্রতিফলন, দুইটা কথা মনে রাখতে হবে। এবং এই যে মধ্যবর্তী যে কোণটা হয়, আলোর প্রতিফলনের মধ্যবর্তী কোণটা এখানে আছে 45 ডিগ্রি। তো এখানে তিনটা ইনফরমেশনই আমাদের মাথায় রাখতে হবে। উদ্দীপকের উপরের উদ্দীপকের কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি কি বলে। সো আমাদের যদি অপটিক্যাল ফাইবারের যে বাইরের স্তরটা থাকে এটাকে বলা হয়েছে কেডি। সো এটা আমাদের হবে বি নাম্বার। আর উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য কি, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায় এবং স্বল্প দূরত্বে হাই স্পিড ট্রান্সমিট হয়, এবং এতে ব্যবহৃত প্রযুক্তি সহজ ও সুবল। এখন কথা হচ্ছে সহজ সুবল হয় কিনা, অবশ্যই সহজ সুবল হয় না, কারণ অপটিক্যাল ফাইবারের দাম কিন্তু আসলে বেশি। সো এটা আমাদের হবে 1 আর 2, এটা এ নাম্বারটা। ওকে, সো এই তো ছিল আমাদের 25টা এমসিকিউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।